বৃষ্টি বিঘ্নিত সকালে ঢাকা উত্তর সিটির উপনির্বাচনে নিরুত্তাপ ভোটার উপস্থিতি কম হওয়ার দায় কমিশনের নয়, দাবি সিইসির। নতুন ৩৬টি ওয়ার্ডেও চলছে ভোট গ্রহণ। চকবাজারে ভয়াবহ আগুনের এক সপ্তাহের মাথায় পড়ল ভাসানটেক বস্তি। মধ্যরাতে মাত্র ২.৫ ঘন্টায় নিঃস্ব হাজারো পরিবার। কেরানীগঞ্জের নির্মাণাধীন পাওয়ার প্ল্যান্টে আগুন। মাত্র ৬ দিনের মাথায় বন্ধ হয়ে গেছে কর্ণফুলী নদীর অবৈধ স্থাপনা উচ্ছেদ। বর্ষা মৌসুমে জলাবদ্ধতার শঙ্কা, বাজেট স্বল্পতার দাবি জেলা প্রশাসনের। হঠাৎ বৃষ্টিতে ব্যাপক ক্ষতির মুখে আলু চাষিরা, বেশিরভাগ ক্ষেত পানির নিচে, উৎপাদন ব্যাহত হওয়ার আশঙ্কা। এবং চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি, পিআইবির মহাপরিচালক শাহ আলমগীর। ভুগছিলেন লিউকেমিয়ায়। সময় সংবাদের সঙ্গে আছি আমি মহিউদ্দিন মধু। বৃষ্টিবিঘ্নিত দিনে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র পদের উপনির্বাচনে চলছে নিরুত্তাপ ভোট গ্রহণ। সকাল ৮টায় শুরু হওয়া ভোট গ্রহণ একটানা চলবে বিকেল ৪টা পর্যন্ত। সকাল ৮টা থেকে কেন্দ্রে গিয়ে ভোট দিতে দেখা যায় সাধারণ মানুষদের। বৃষ্টির কারণে ভোটারদের সংখ্যা কিছুটা কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটার সংখ্যা থাকে। তবে অন্যান্য সিটি নির্বাচনের তুলনায় এবার উত্তর সিটি নির্বাচনে ভোটারের সংখ্যা ছিল একেবারেই কম। সকাল ৯টার দিকে রাজধানীর উত্তরার নওয়াব হাবিবুল্লাহ মডেল স্কুল ও কলেজে ভোট দেন আওয়ামী লীগের মেয়র প্রার্থী আতিকুল ইসলাম। এ সময় ভোটে বিজয়ী হয়ে সুন্দর ঢাকা করার প্রতিশ্রুতি দেন তিনি। এদিকে সুষ্ঠুভাবে ভোটগ্রহণ সম্পন্ন করার জন্য নির্বাচনের মাঠে মোতায়েন করা হয়েছে র্যাব, বিজিবি, পুলিশ সহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের। সিটি কর্পোরেশনের জন্য মোট ভোটার সংখ্যা ৩০,৩৫,৬২১ জন। মেয়র পদে উপনির্বাচন ছাড়াও সাধারণ কাউন্সিলর ও সংরক্ষিত কাউন্সিলর পদে ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে ২ সিটিতে নতুন যুক্ত হওয়া ৩৬টি ওয়ার্ডে। ভোট দেওয়া হলো আমার নাগরিক অধিকার, তাই মনে হলো যে যতই অবস্থা খারাপ থাক বা আবহাওয়া খারাপ থাক, এটা দেওয়া আমার উচিত। ভালোই লাগছে, সকালবেলা ফাঁকা ফাঁকা আগে এসে দিয়ে চলে গেলাম। প্রার্থী যে আমাদের জন্য, জনগণের জন্য, নাগরিকদের জন্য কাজ করতে পারবেন ভালো, আমার বিবেক অনুযায়ী, বিবেচনা অনুযায়ী তাকেই ভোট দিছি। ভোট হচ্ছে আমাদের গণতান্ত্রিক অধিকার, ভোট হচ্ছে আমার ভোট দেওয়ার অধিকার। আমি সবাইকে অনুরোধ করব, আপনারা সবাই আসেন, গরম চা খেয়ে, গরম খিচুড়ি খেয়ে আপনারা সবাই ভোট দিতে আসবেন এবং ভোট দিতে এসে আপনাদের গণতন্ত্র অধিকার প্রতিষ্ঠিত করবেন। যদি আরেকটি দল যদি থাকতো, অবশ্যই এই নির্বাচনে আরো অংশগ্রহণমূলক হতে, এর সম্বন্ধে কোনো সন্দেহ নেই। কেউ আসুক আর না আসুক, আমাদের ইনশাল্লাহ আল্লাহর রহমতে আপনাদের ভোটের ফল নিয়ে আমরা সবাই মিলে একটি সুন্দর ঢাকা গড়ব, এই প্রত্যয় আমি আপনাদের সঙ্গে বলতে পারি। এদিকে প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা বলেছেন, ভোট কেন্দ্রে ভোটারের উপস্থিতি কম হওয়ার দায় নির্বাচন কমিশনের নয়, এই দায় রাজনৈতিক দল ও প্রার্থীদের। সকালে ঢাকা উত্তরের সিটি কর্পোরেশনের উপনির্বাচনে উত্তরার একটি কেন্দ্রে ভোট দিয়ে কথা বলেন তিনি। সকাল 10:15টার পরে রাজধানীর উত্তরার ৫ নম্বর সেক্টরে আইইএস স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে যান সিইসি। এ সময় ভোটার উপস্থিতি কম থাকায় হতাশা প্রকাশ করেন প্রধান নির্বাচন কমিশনার। সব রাজনৈতিক দল অংশ না নেয় প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন হচ্ছে না, আর এই কারণেই ভোটার উপস্থিতি কম হতে পারে বলে মন্তব্য করেন তিনি। নির্বাচন তো স্বল্প সময়ের জন্য, মাত্র 1 বছরের মধ্যে আবার নতুন নির্বাচন হবে, সেজন্য হয়তো আগ্রহ কম থাকতে পারে ভোটারদের মধ্যে। আর একটা কারণ হতে পারে যে সব রাজনৈতিক দল নির্বাচনে অংশগ্রহণ করেনি। আমরা তো পরিবেশ সৃষ্টি করে দেই, ভোটার তো বাড়ি বেড়ে গিয়ে আমরা আনতে পারবো না, সেটা তো রাজনৈতিক দল বলতে যারা প্রার্থী তাদের দায়িত্ব। আমরা বলতে পারি যে নির্বাচন পরিবেশ সুষ্ঠু আছে, সবাই নিরাপদে ভোট দিতে পারবেন, সেই পরিবেশ সৃষ্টি করার প্রেক্ষাপট তৈরি করতে পারি শুধু। ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নির্বাচনের খবর জানাতে এই মুহূর্তে গুলশানে আছেন রিপোর্টার রাশেদ লিমন এবং সম্প্রসারিত ওয়ার্ডের ভোটের খবর জানাতে মাতুয়াইলে আছেন রিপোর্টার সালাউদ্দিন সুমন। বিস্তারিত জানতে সরাসরি চলে যাচ্ছি তাদের কাছে। প্রথমে যাচ্ছি রাশেদ লিমনের কাছে। লিমন, মধু, সকাল ৮টা থেকে ভোট গ্রহণ শুরু হলেও ভোটের যে আমেজ
অর্থাৎ ভোট কেন্দ্রগুলিতে যে ভোটের আমেজ বিরাজ করে, যেমনটি ভোটারদের সারিবদ্ধ লাইন, দীর্ঘ লাইন থাকে, ভোটাররা অপেক্ষা করে কখন তাদের সিরিয়াল আসবে, তারা ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিবে। তো এই বিষয়গুলো কিন্তু আজকে এই উত্তর সিটি কর্পোরেশন নির্বাচনের যে উপনির্বাচনে, সেই উপনির্বাচনে কিন্তু আমরা দেখিনি। আমি এইমাত্র এই মুহূর্তে রয়েছি মানারাত স্কুল অ্যান্ড কলেজের এখানে, যেটি যে ভোট কেন্দ্র, এখানে এই স্কুলটিতে মোট 4টি কেন্দ্র, 2টি পুরুষ এবং 2টি মহিলা, এবং সকাল থেকে আসলে ভোটার উপস্থিতি কিন্তু খুব একটা তেমন আমাদের চোখে পড়েনি। আমরা দেখেছি যে কিছুক্ষণ পরপরই আসলে যারা একজন দুজন করে ভোট দিতে আসছেন, তারা ভোট দিয়ে আবার চলে যাচ্ছেন, তাদের আসলে লাইনেও দাঁড়াতে হচ্ছে না, তারা খুব সহজেই ভোট দিয়ে দিতে পারছেন। এবং বরঞ্চ এখানে যারা যে নির্বাচন সংশ্লিষ্ট যারা রয়েছেন, যারা ভোট নিচ্ছেন, পুলিং এজেন্টরা রয়েছেন, তারা কিন্তু আসলে সবাই সেই ভোটারদের অপেক্ষায় বসে আছে। আপনি দেখতেই পাচ্ছেন এই কেন্দ্রে আমি একটি কক্ষ দেখাতে চেষ্টা করছি, এখানেও কিন্তু আসলে এরা বসে আছেন। পুরো এই প্রত্যেকটি কেন্দ্রেতেই যখন আমরা যাচ্ছি তখন দেখছি ভোটার উপস্থিতি আসলে খুবই কম। তারা কিছুক্ষণ আগে আমি এই যে কক্ষটি দেখালাম, এখানে প্রায় এখন পর্যন্ত 20 জনের মতো ভোট দিয়েছে। তো এইখানের যে কয়টি ভোট কক্ষ আছে সেগুলোতে কিন্তু একই অবস্থা। এর আগে সকালে কিন্তু আমরা দেখেছি বৃষ্টি ছিল, তখন আমরা ধারণা করেছিলাম যে বৃষ্টি কমে গেলে হয়তো বা ভোটার উপস্থিতি ক্রমে বাড়তে পারে, কিন্তু আকাশের অবস্থা বা আবহাওয়া কিন্তু অনেকটাই কিন্তু পরিবর্তন হয়েছে। এরই মধ্যে কিন্তু আমরা যেটা দেখেছি যে রোদও উঠেছে, কিন্তু তারপরও সে যে আশাটা ছিল, প্রত্যাশাটা ছিল যে ভোটার উপস্থিতি বাড়বে, সেটি কিন্তু আর লক্ষ্য করা যায়নি। এছাড়া যে বিষয়টি, এরই মধ্যে কিন্তু আওয়ামী লীগের যে মেয়র প্রার্থী আতিকুল ইসলাম, তিনি কিন্তু ভোট দিয়েছেন, তিনি তার নিজের জয়ের ব্যাপারে আশাবাদের কথা জানিয়েছেন। তিনিও যদিও এই ভোটার উপস্থিতি কম নিয়ে একটু শঙ্কার কথাই জানিয়েছেন। প্রধান নির্বাচন কমিশনার তিনিও বলেছেন যে হয়তোবা সব অংশগ্রহণমূলক হয়নি বিধায় ভোটার উপস্থিতি কম, তবে তারপরও এখনো আশা করা যায় যেহেতু আরো অনেক সময় আছে, বেলা বাড়ার সাথে সাথে ভোটার উপস্থিতি এই কেন্দ্রগুলোতে বাড়তে পারে। এবং এছাড়া এই উত্তরের মেয়রের পাশাপাশি যে নতুন যে ওয়ার্ডগুলোতে ভোট হচ্ছে, পাশাপাশি কিন্তু দক্ষিণেরও যে বর্ধিত নতুন যে ওয়ার্ডগুলো, সেখানেও কিন্তু আজকে কাউন্সিলর পদের জন্য ভোট হচ্ছে। সেখানে আছেন সহকর্মী সালাউদ্দিন সুমন, তার কাছে জানবো সেখানকার খবর। সুমন। ধন্যবাদ লিমন। আসলে আপনি যেটি বলছিলেন, বেলা বাড়ার সাথে সাথে ভোটারদের উপস্থিতি কিছুটা বেড়েছে। আপনার ওখানে যেমন কিছুটি বেড়েছে, আমার এখানেও মাতুয়ালি অবস্থান করছি এখন এই মুহূর্তে, ভোটারদের উপস্থিতি মোটামুটি বেড়েছে। আসলে অন্যান্য ভোটের সময় যে অবস্থাটি দেখি, যে বিভিন্ন লাইন দেখি ভোট কেন্দ্রের সামনে ভোটারদের সারিবদ্ধ অবস্থায় দাঁড়ানো দেখি ভোটারদের, সেই অবস্থাটি কিন্তু নেই। তারপরেও আমরা এখানে দেখছি যে বিভিন্ন বয়সের, বিভিন্ন পেশার মানুষেরা কিন্তু আসছেন ভোট দেওয়ার জন্য। এই মুহূর্তে আমরা দেখছি যে ভোট দিচ্ছেন এবং ভোট দিয়ে বেরিয়ে যাচ্ছেন মানুষেরা। আমাদের একজন বয়স্ক মানুষও আমরা দেখছি, তিনি ভোট দিতে এসেছেন। তিনি এরকম কিন্তু অনেক মানুষকে আমরা দেখছি যারা ভোট দিতে আসছেন। যদিও ভোটারদের আধিক্য একেবারে খুব বেশি না, এখন মোটামুটি বলা যায় যে তারা আসছেন, ভোট দিচ্ছেন। ভোটারদের সঙ্গে কথা বলেছি, তারা বলছেন এদিকে সিটি কর্পোরেশনের যেহেতু এটি বর্ধিত অংশে এই ভোট গ্রহণ চলছে, এই ভোট কেন্দ্রে তারা উচ্ছ্বসিত যে তারা সিটি কর্পোরেশনের সাথে সংযুক্ত হতে পেরেছেন। সে কারণে তারা আশা করছেন সিটি কর্পোরেশনের সাথে সংযুক্ত হওয়ার কারণে এই এলাকাগুলোর উন্নয়ন বেশি হবে, সেটি প্রত্যাশা করছেন। আর সে কারণে তারা এমন একজন প্রার্থী তাদের এলাকায় চাচ্ছেন, কাউন্সিলর প্রার্থী। যেহেতু আপনারা জানেন যে এই এলাকায় সিটি কর্পোরেশনের মেয়র আগে থেকেই রয়েছেন, আর উত্তরের মেয়রের নির্বাচন আজকে হচ্ছে, সেই সাথে কাউন্সিলর হচ্ছে। এই এলাকাতে কিন্তু কাউন্সিলর প্রার্থী নির্বাচন করার জন্য ভোটাধিকার প্রয়োগ করছেন। এখানে যারা ভোটাররা রয়েছেন তারা আসছেন এবং ভোট দিচ্ছেন। তারা বলছেন যিনি তাদের যারা আশা করছেন, আশাটি পূরণ করতে পারবেন, এলাকার উন্নয়ন করতে পারবেন, সেই ধরনের প্রার্থীকেই তারা ভোট দেবেন বা দিচ্ছেন, সেই কথাগুলোই কিন্তু তারা আমাদেরকে বলছেন। এই ছিল এখান থেকে নির্বাচনের সর্বশেষ খবরাখবর। ফিরে যাচ্ছি স্টুডিওতে। মধু। ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নির্বাচনের খবর জানাতে গুলশান থেকে যুক্ত হয়েছিলেন রিপোর্টার রাশেদ লিমন এবং সম্প্রসারিত ওয়ার্ডের ভোটের খবর জানাচ্ছিলেন মাতুয়াইল থেকে সালাউদ্দিন সুমন। আমরা এতক্ষণ ছিলাম সরাসরি সেখানে।
এদিকে চকবাজারে ভয়াবহ আগুনের ঘটনার পর পুরান ঢাকা থেকে রাসায়নিক কারখানা ও গোডাউন উচ্ছেদে অভিযান চালাচ্ছে সিটি কর্পোরেশন ও প্রশাসন। এই মুহূর্তে ইসলামাবাদে আছেন আতিকুর রহমান তমাল এবং শহীদনগরে আছেন শাহরিয়ার জামান দ্বীপ। বিস্তারিত জানতে প্রথমে যাচ্ছি তমালের কাছে। তমাল। হ্যাঁ মধু, আপনি জানেন যে সরকার ঘোষিত যে টাস্ক ফোর্স রয়েছে সেটা কিন্তু আজকে মূলত কাজ শুরু করলো এবং আজকে কিন্তু পুরান ঢাকার ইসলামবাগে মূলত তারা কাজ শুরু করেছেন। অর্থাৎ যে ধরনের বাসায় কিন্তু গোডাউন রয়েছে বা কারখানা রয়েছে সেগুলো তারা কিন্তু সরানোর জন্য কাজ করছেন। আপনি হয়তো দেখতে পাচ্ছেন এই যে এলাকাটি রয়েছে এই এলাকাতে কিন্তু তারা 11টার সময় 11:30টার সময় মূলত এই কাজটা শুরু করেন এবং যেটি বলা হচ্ছে যে যার বাসায় এই সমস্ত গোডাউন বা কারখানা পাওয়া যাবে সেসব কিন্তু বাসায় কিন্তু বিদ্যুতের লাইন এবং গ্যাসের লাইন এবং পানির লাইন কিন্তু কেটে দেওয়া হচ্ছে। এবং আপনি হয়তো দেখতেই পাচ্ছেন যে এই মুহূর্তে কিন্তু একটি বাসায় কারখানার সন্ধান পাওয়া যাওয়ার কারণে তারা কিন্তু তাদের যে কারেন্টের লাইন সেটা কিন্তু কেটে দিচ্ছেন। এবং আমরা দেখেছি সকাল থেকে শুরু করে বেশ কয়েকটি বাসায় তারা কিন্তু অভিযান পরিচালনা করেছেন এবং 7 থেকে 8টি সংস্থা কিন্তু এতে কাজ করছে। অর্থাৎ সরকার ঘোষিত যে টাস্ক ফোর্স গঠন করা হয়েছে সেটি চকবাজার অগ্নিকাণ্ডের পরে তারপরে কিন্তু এই কাজটি মূলত শুরু হলো। আজকে মূলত দুটি জায়গায় কিন্তু এই কাজটি চলছে। একটি হচ্ছে ইসলামবাগে আর অন্যটি কিন্তু শহীদনগরে কিন্তু এই একই ধরনের কাজ চলবে আমরা যতদূর জানি আর কি। আপনাকে জানিয়ে রাখি যে চকবাজারের যে অগ্নিকাণ্ডটি ঘটেছে সেটির পরে কিন্তু 70 জন মানুষ কিন্তু নিহত হয়েছেন। তারপরে কিন্তু সরকার থেকে উদ্যোগ নেওয়া হয় এবং তারপরে কিন্তু এই যে পুরান ঢাকার পুরো যে এলাকাটি সেটিতে কিন্তু আমরা দেখেছি যে অনেক ধরনের কিন্তু গোডাউন রয়েছে, অনেক ধরনের কারখানা রয়েছে এবং সেটি কিন্তু সরকার থেকে বলা হচ্ছিল যে এই ধরনের গোডাউন যেন সরিয়ে নেওয়া হয়, কিন্তু তারা কিন্তু সরিয়ে নেননি। এবং সেই জায়গা থেকে কিন্তু সরকার গঠিত যে টাস্ক ফোর্স সেটি কিন্তু আজকে অভিযান শুরু করলো এবং তারা প্রতিটি এলাকায় যাচ্ছেন, প্রতিটি বাড়ি যাচ্ছেন এবং সেখানে কিন্তু কারখানা এবং গোডাউন যেগুলো রয়েছে সেগুলো তারা কিন্তু সরানোর জন্য অনুরোধ করছেন। কিন্তু যারা কথা শুনছেন না বা যারা আসলে সরানোর পরিস্থিতি দেননি তাদের কিন্তু বাসা বাড়িতে কিন্তু গ্যাস লাইন এবং কারেন্টের লাইন তারা কিন্তু সরানোর জন্য উদ্যোগ নিচ্ছেন এবং সেটি কিন্তু তারা বলছেন যে এই 3টি সেবা সংস্থার লাইন তারা কেটে দিয়ে যাবেন এবং শনিবারে তারা কিন্তু খাবারও দেখবেন। শনিবারে যদি তারা না সরিয়ে নেন তাহলে তারা কিন্তু আইনানুগ পদক্ষেপ নেবেন। তো সব মিলিয়ে বলা চলে যে আজকে যে অবস্থাটি চলছে, আজকে যে আপনার অভিযানটা চলছে সেটি কিন্তু সারাদিনে চলার কথা রয়েছে। আমাদের কিন্তু হারাক রিপোর্টার রয়েছে শহীদনগরে, তিনি হচ্ছেন শাহরিয়ার জামান দ্বীপ। আমরা এখন চলে যাবো সেখানে তার খবর শুনতে। দ্বীপ। এই মুহূর্তে আমি রয়েছি পুরান ঢাকার শহীদনগরে এবং একটু জানিয়ে রাখতে চাই যে সকাল 11টা থেকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের উদ্যোগে 14টি সংস্থা কিন্তু এই পুরান ঢাকায় অভিযান পরিচালনা করছে। এবং যদি একটু জানিয়ে রাখতে চাই যে বেশ কয়েকবার নোটিশ দেওয়া হলেও যেসব ভবন থেকে এখনো কেমিক্যাল কারখানা সরিয়ে নেওয়া হয়নি তার বিরুদ্ধে কিন্তু এই অভিযানটি চলছে। এবং অভিযানের প্রথমে আমরা দেখতে পেয়েছি একটি কারখানায় এসে কিন্তু বেশ কিছু পরিমাণ কেমিক্যাল তারা উদ্ধার করেছে, যেগুলো তারা বলছে যে এই ভবনটিতে যদি আগুনের সূত্রপাত হতো তাহলে এগুলোর মাধ্যমে যেসব পাওয়া গিয়েছে এগুলোর মধ্যে কয়েক গুণ সেই মাত্রা ছড়িয়ে যেত। এই মুহূর্তে আমরা কথা বলতে চাই ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন একজন ঊর্ধ্বতন কর্মকর্তা রয়েছেন। আপনি যদি একটু আমাদের আজকের অভিযানটা সম্পর্কে বলতেন এবং এই কারখানায় কি পেলেন এই দ্রব্যগুলি সম্পর্কে যদি একটু বলতেন। আপনারা জানেন যে আমাদের চকবাজারের ভয়াবহ অগ্নিকাণ্ডের পর নিমতলির ঘটনার পুনরাবৃত্তি হিসেবে এটাকে গণ্য করা হয়েছে এবং নিমতলি ঘটনার পরে যে ধরনের কার্যক্রম গ্রহণ করার কথা ছিল সেগুলো বাস্তবায়ন না হওয়ার কারণে পরস্পরকে বিভিন্ন সংস্থাকে দোষারোপ করা হচ্ছে। এর উত্তরণের জন্য এবং মানব সম্পদ মানব জীবনের নিরাপত্তার জন্যে, জানমালের নিরাপত্তার জন্যে আমাদের সিটি কর্পোরেশন বিভিন্ন সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সাথে একযোগে মাননীয় মেয়র মহোদয়, শিল্পমন্ত্রী, মাননীয় এলজিআরডি মন্ত্রী এবং মাননীয় বাণিজ্য মন্ত্রী সবাই একত্রে তারা একটা সিদ্ধান্তে উপনীত হয়েছেন যে কোনো মূল্যে হোক আবাসিক এলাকা থেকে যে কোনো ধরনের কারখানা বা গুদাম অপসারণ করতে হবে, যাতে ভবিষ্যতে এই ঘটনার আর কোনো সময় কোনো পুনরাবৃত্তির সুযোগ না পায়। তারই অংশ হিসেবে মাননীয় মেয়র মহোদয় ওনাদেরকে এই এলাকাবাসীকে যারা এই ধরনের কার্যক্রমে জড়িত, গুদামজাত বা কারখানা পরিচালনার কাজে জড়িত, তাদেরকে 27 তারিখ গতকাল 27শে ফেব্রুয়ারি 2019 রাত পর্যন্ত সময় দিয়েছিলেন এগুলো অপসারণ করার জন্য নিজ দায়িত্বে। তা না হলে তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে এই মর্মে ঘোষণা দেওয়া হয়েছিল, যেটা মাইকিং করে এবং বিভিন্ন আমাদের কাউন্সিলরদের মাধ্যমে এবং এই ব্যবসায়ী সমিতির মাধ্যমে সবাইকে এই ব্যাপারে সচেতন করা হয়েছে। গতকাল রাতে এই সময় পার হয়ে গেছে, যার জন্য আজকে 28 তারিখ সকাল থেকে আমরা এই অভিযানে নেমেছি। আমরা প্রতিটা বাড়ি তল্লাশি করে দেখব যে কোন বাড়িতে এই ধরনের গুদাম, অবৈধ গুদাম বা
কারখানা রয়েছে সেগুলো তারা অপসারণ না করার কারণে আমরা এগুলোকে সিলগালা করে দেব এবং তাদের যে ইউটিলিটি সার্ভিস আছে গ্যাস, ইলেকট্রিসিটি এবং ওয়াটার এগুলো আমরা ডিসকানেক্ট করে দেব। ধন্যবাদ আপনাকে। ঠিক যেমনটি শুনছিলেন, উনি যেমনটি বলছিল যে নির্দিষ্ট সময় দেওয়া হয়েছিল সেই সময় মতো এই কেমিক্যাল কারখানাগুলি আবাসিক ভবন থেকে না সরানোর কারণে আজকে কিন্তু তারা অভিযানে নেমেছে এবং তারা যেটি বলেছে যে যেখানেই এই কেমিক্যাল কারখানাগুলো পাওয়া যাবে সেখানে কিন্তু তারা অভিযান পরিচালনা করবে। যে কারখানা মালিক রয়েছে তাকে আইনগত পদ্ধতিতে জরিমানা করা হবে এবং এই কারখানাটি সিলগালা করে দেওয়া হবে এবং সেটি যে লাইনগুলি রয়েছে পানি সব বিদ্যুৎ অন্যান্য যে লাইন সেই লাইনগুলো তারা বিচ্ছিন্ন করে দিবেন। তো মতো এই ছিল আসলে আমার কাছে এখান থেকে সর্বশেষ তথ্য যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের আয়োজনে 14টি সংস্থা মন্ত্রণালয়ে কিন্তু এই কেমিক্যাল কারখানা আবাসিক ভবন থেকে সরানোর যে অভিযান শুরু হয়েছে সেটি আজকে সারাদিন চলবে এবং তারা বলেছেন যে যেখানেই তারা এই ধরনের কেমিক্যাল কারখানার সন্ধান পাবে সেখানেই তারা অভিযান পরিচালনা করবেন। পুরান ঢাকা থেকে রাসায়নিক কারখানা ও গোডাউন উচ্ছেদের খবরাখবর জানাচ্ছিলেন আমাদের রিপোর্টার শাহরিয়াজামান দীপ। তার আগে ছিলেন আতিকুর রহমান তমাল। তখন সরাসরি ছিলাম আমরা সেখানে। এদিকে চকবাজারে ভয়াবহ আগুনের এক সপ্তাহের মাথায় পড়ল ভাসানটেক বস্তির হাজারো ঘরবাড়ি। মধ্যরাতে মাত্র 2.5 ঘন্টায় নিঃস্ব হয়েছে হাজারো পরিবার। ফায়ার সার্ভিসের 21টি ইউনিটের প্রায় 2.5 ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আসে রাজধানীর ভাসানটেকের জাহাঙ্গীর বস্তির আগুন। পুড়ছে ঘর, পুড়ছে বেঁচে থাকার যত অবলম্বন। রাতের আধারে মাত্র 2.5 ঘন্টার আগুনে পুড়ে ছাই হাজারো পরিবার। বুধবার রাত 1:30টার দিকে মিরপুর সিআরপির পেছনে আবুলের বস্তিতে হঠাৎ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। মুহূর্তেই সব ফেলে জীবন বাঁচানোর তাগিদে দিক বিদিক ছুটতে থাকে সাধারণ মানুষ। কেউ কেউ ঘরের 2-1টা সামগ্রী নিতে পারলেও বেশিরভাগেরই পুড়েছে সব। বাসায় ঘুমাইছিলাম বুঝছেন, ঘুমানোর পরে হঠাৎ লাইটের একটা বাজে গেছে গা। এখন হঠাৎ করে একটা মায়া বাসা যায় চিকার দিয়ে বলতেছে আগুন আগুন। 7-8 লাখ টাকা যারা যান বাঁচাতে পারছে তারা ধরেন পানির মধ্যে থাকছে, কেউ আহত হয়েছে আর অনেক মানুষ আইছে না। খবর পেয়ে একের পর এক ফায়ার সার্ভিসের ইউনিট ঘটনাস্থলে পৌঁছে শেষ পর্যন্ত 21টি ইউনিটের অব্যাহত চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসতে সময় লেগে যায় 2.5 ঘন্টা। সহজ দাহ্য বস্তু আপনারা দেখছেন বাঁশের কুড়ি দিয়ে মানে ঘরগুলো তৈরি হয়েছে। পরবর্তী জন্য টিনের ফাঁকে ফাঁকে মানে আগুন দেখা যাচ্ছে। এখন কি আপনারা আগুনটাকে নিয়ন্ত্রণে বলছেন? 100%। 21টি ইউনিট কাজ করেছে। 21টি ইউনিট কাজ করছে। অগ্নিকাণ্ডে নিখোঁজের খবর পাওয়া গেলেও তৎক্ষণাৎ হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। সবার ঘর পুড়ে যাওয়ায় খোলা আকাশের নিচেই রাত কাটাতে হয় শিশু কিশোর সহ সব বয়সীদের। রাত বছর খাবারটা হলো সব শেষ, ঘরের মাল সামানা যা আছে সব শেষ। আগুনের সূত্রপাত সম্পর্কে নিশ্চিত হওয়া না গেলেও বৈদ্যুতিক শর্ট সার্কিট হয়ে আগুন লাগতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তদন্তের পর ক্ষয়ক্ষতি, হতাহতের সংখ্যা ও আগুন লাগার সঠিক কারণ জানা যাবে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। মুজাহিদ শুভ, সময় সংবাদ, ঢাকা। আবারও উপনির্বাচন প্রসঙ্গ। ঢাকা উত্তর সিটি কর্পোরেশন উপনির্বাচনে রাজধানীর গুলশান একটি কেন্দ্রে গেছেন জাতীয় পার্টির মেয়র প্রার্থী শাফিন আহমেদ। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। দেখতেই পাচ্ছেন উত্তর সিটি কর্পোরেশনের উপনির্বাচনের প্রার্থী জাতীয় পার্টির প্রার্থী শাফিন আহমেদ, তিনি কিন্তু তার ভোট দিতে এসেছেন গুলশান 2 নম্বরে যে মানারত স্কুল অ্যান্ড কলেজ, এখানে তার ভোট কেন্দ্র। তো তিনি বেরোচ্ছেন, দেখতে পাচ্ছেন যে তিনি তার ব্যালট বাক্সে তার নির্ধারিত যে ব্যালট পেপারটি সেটি তিনি ব্যালট বাক্সে রাখার জন্য প্রস্তুতি নিচ্ছেন এবং তিনি তার ভোটাধিকার প্রয়োগ করলেন। তো আমরা কিন্তু দেখতে পাচ্ছি সকাল থেকে কিন্তু যে নির্বাচনের যে আবহাওয়া, নির্বাচনের পরিবেশ, আইনশৃঙ্খলা নিয়ে যদি বলি, আইনশৃঙ্খলা পরিবেশ সেগুলো স্বাভাবিক থাকলেও ভোটারদের যে উপস্থিতি সেই উপস্থিতি কিন্তু অনেকটাই কম। তো সকালে কিন্তু 11:30 নাগাদ শাফিন আহমেদ ওনার এই জাতীয় পার্টির প্রার্থী ওনার ভোট দেওয়ার কথা ছিলেন,
কিন্তু উনি আমাদেরকে যেটি জানিয়েছেন যে উনি বেশ কয়েকটি কেন্দ্রে গিয়েছেন, গিয়ে সেখানকার ভোটের পরিস্থিতি দেখে তারপরে তিনি আসলে তার ভোট দেবেন, যে কারণে তার ভোট দেওয়ার যে নির্ধারিত সময় সেই সময় থেকে কিছুটা বিলম্ব হয়েছে। তো এই মুহূর্তে তিনি তার ভোট দিলেন, এরপরে আসলে তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলবেন এই আজকের নির্বাচনের যে সার্বিক বিষয়গুলো নিয়ে, সেই বিষয়গুলো নিয়ে কিন্তু তিনি কিভাবে দেখলেন, কেমন ভোট হচ্ছে, এই বিষয়গুলো নিয়ে তিনি কথা বলবেন সাংবাদিকদের। শাফিন আহমেদ আসলে বাংলাদেশের সঙ্গীত অঙ্গনে একজন পরিচিত মুখ হলেও রাজনীতিতে কিন্তু তিনি একেবারেই নতুন। এর আগে যখন এই সিটি কর্পোরেশন নির্বাচনের প্রথম দফায় তফসিল ঘোষণা হয়েছিল, আমরা তখনও দেখেছিলাম তাকে এই জাতীয় পার্টি হয়েই নির্বাচনের জন্য তার তোড়জোড়, কিন্তু এই দফায় এসে কিন্তু তিনি জাতীয় পার্টি থেকে মনোনয়ন করে নির্বাচন করলেন। সেক্ষেত্রে তিনি কিন্তু আমরা যেটা বললাম যে রাজনীতিতে নতুন হলেও তার যে নির্বাচনী অঙ্গীকার এবং নির্বাচনী যে প্রতিশ্রুতি, সেই প্রতিশ্রুতিতে আমরা কিন্তু দেখেছি যে ঢাকাবাসীকে একটি আধুনিক ঢাকা গড়ে তোলার জন্য তিনি যার প্রতিশ্রুতি, সেই প্রতিশ্রুতিগুলো কিন্তু দিয়েছেন। এবং বিশেষ করে সবারই কিন্তু আমরা দেখেছি, যেমনটি বলছিলাম যে প্রয়াত মেয়র আনিসুল হক আসলে এই ঢাকা উত্তর সিটি কর্পোরেশনকে ঘিরে যে একটি পরিকল্পনা করেছিলেন বা কিছু তার অল্প সময়ের মধ্যে যে বাস্তবায়নের যে যতটুকু বাস্তবায়ন করতে পেরেছিলেন, উত্তর সিটি কর্পোরেশনের বাসীর কিন্তু সেই একটা প্রত্যাশার জায়গা তৈরি হয়েছে। সেই প্রত্যাশা পূরণে তিনি তার অঙ্গীকারের কথা যেমন বলেছেন, তিনি কিন্তু আসলে এখানে যারা রয়েছেন মানে তার একটি আধুনিক নগর হিসাবে গড়ে তুলতে উত্তর সিটি কর্পোরেশনকে তিনি সেগুলো কিন্তু ব্যক্ত করেছেন। এবং এই মুহূর্তে তিনি আছেন, তার ভোট দিয়ে তিনি এসেছেন। আমরা জানতে চাইবো সার্বিকভাবে তার কি কেমন দেখলেন এই ভোটের অবস্থা, এবং তিনি নিজেও যেহেতু ভোট দিয়েছেন, তো আমরা শুনবো এখন আসলে তার কাছ থেকে এই নির্বাচন নিয়ে, বা এতদিন তিনি প্রচারের মাঠে ছিলেন, নিজে কি দেখলেন, নিজের জয়ের ব্যাপারে কতখানি আশাবাদী, বা সার্বিকভাবে কেমন এই পর্যন্ত এই নির্বাচন হচ্ছে, শুনবো এই জাতীয় পার্টির প্রার্থী শাফিন আহমেদের কাছ থেকে। আপনি তো বেশ কয়েকটি কেন্দ্রে গিয়েছেন, এখন পর্যন্ত কেমন দেখছেন? সব মিলে ভোট কেমন হচ্ছে, পরিবেশ কেমন দেখছেন? জি, এখন বাজে বেলা 12:30 মতো। আমি 12:20 আমার ভোটটা দিলাম মানারত স্কুলে। এর আগে আমি বেশ কয়েকটা কেন্দ্র দেখে এসেছি আজকে সকাল থেকে। এখানে পরিবেশ ভালো দেখলাম। এখানে আমি কোনো অনিয়ম দেখিনি, তবে সকালে অন্যান্য কয়েকটা জায়গা যে দেখে এসেছি সেখানে অনিয়ম দেখা গেছে। আমরা অনিয়মের কিছু প্রমাণও পেয়েছি। বাকি দিনটাতে আমি একটু দেখতে চাই, আরও কেন্দ্রে যাব। সবগুলি কেন্দ্র দেখে আমি আপনাদেরকে একটা সঠিক মতামত দিতে পারবো দিনের শেষে বিকেলবেলা, যে আসলে আমি সারাদিনের পর্যবেক্ষণ ভিত্তিতে আমার যা বলার সেটা বিকেলবেলা বলবো। কোন কেন্দ্রে আপনি কি রকম অভিযোগ পেয়েছেন? কি ধরনের এই ডিটেইলসগুলো এখন বলবো না, আমি সব দেখে নেই আগে, একটু দেখে কথা বলি। সব মিলে আপনি কতটা আশাবাদী? আপনি নিজের ব্যাপারে, জয়ের ব্যাপারে কতখানি আশাবাদী? কেন্দ্রের মধ্যেই এই শিক্ষা প্রতিষ্ঠানে আপনার লাঙ্গল প্রতীকের কোনো এজেন্ট নেই, এবং সকাল থেকে আমরা গণমাধ্যম কর্মীরা যারা উপস্থিত ছিলাম কোনো এজেন্টকে বেরো করে দেওয়া হয়। কেন নেই আপনার এই এজেন্ট? সে বিষয়ে একটু আমাদেরকে। এটা আমার অফিসে কথা বলতে হবে, দেখতে হবে। যারা আয়োজনে ছিলেন, মূলত আমার যে মূল কোঅর্ডিনেটর যে উনি ব্যাপারে একটু ভালো বলতে পারবেন। এজেন্ট আছে তো অনেক, একটা দুইটা না। আপনি কতটা আশাবাদী নিজের জয়ের ব্যাপারে? আপনি কতটা আশাবাদী একটু জানেন? আশাবাদী বা হতাশ হওয়ার এখনো সময় হয়নি। আমি মনে করি মাত্র দিন শুরু হয়েছে, লোকজন একটু আস্তে ধীরে বের হয়েছে। ছুটির দিন, একটু বর্ষা বাদল ছিল, তো আস্তে ধীরে বের হয়েছে। দেখা যাক দিনের বাকি সময় কি হয়। শেষ পর্যন্ত
ঢাকা উত্তর সিটি কর্পোরেশন উপনির্বাচনে রাজধানীর গুলশানের একটি কেন্দ্রে ভোট দিয়েছেন জাতীয় পার্টির মেয়র প্রার্থী শাফিন আহমেদ। আমরা এতক্ষণ সরাসরি ছিলাম সেখানে। ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি এবং প্রেস ইনস্টিটিউট অব বাংলাদেশ PIBর মহাপরিচালক শাহ আলমগীর আর নেই। CMH-এ চিকিৎসাধীন অবস্থায় সকালে মারা যান তিনি। দুরারোগ্য লিউকেমিয়া রোগে ভুগছিলেন শাহ আলমগীর। গত 21 ফেব্রুয়ারি রাতে অসুস্থ হয়ে CMH-এ ভর্তি হন PIBর মহাপরিচালক। 1980 সালে উপমহাদেশের প্রথম শিশু কিশোর সাপ্তাহিক কিশোর বাংলা পত্রিকার সহ সম্পাদক হিসেবে কাজ শুরু করেন শাহ আলমগীর। এরপর তিনি কাজ করেন দৈনিক জনতা, বাংলার বাণী, আজাদ পত্রিকায়। এছাড়াও দৈনিক প্রথম আলো পত্রিকাতে শুরু থেকেই জড়িত ছিলেন প্রথিতযশা এই সাংবাদিক। 1998 থেকে 2001 সাল পর্যন্ত পত্রিকাটির যুগ্ম বার্তা সম্পাদকের দায়িত্ব পালন করেন তিনি। 2013 সালের 7 জুলাই থেকে PIBর মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করছিলেন শাহ আলমগীর। দুপুর 1:30টায় গোরানে নিজ বাড়িতে, দুপুর 2:30টায় PIB প্রাঙ্গণে, এরপর প্রেস ক্লাব এবং উত্তরায় জানাজা শেষে তার দাফন সম্পন্ন হওয়ার কথা রয়েছে। বাবাকে নিয়ে আমরা এখন পূর্ব গোরান যাচ্ছি। ওখানে আমার দাদা আছেন, ওখানে জানাজা শেষ করে বাবার শেষ কর্মস্থল PIB, ওখানে নিব বাবাকে। ওখান থেকে জাতীয় প্রেস ক্লাবে বাবার জানাজা হবে এবং ওখান থেকে আমরা আমাদের বাসায় নেব। 11 নম্বর সেক্টর বাইতুল নূর জামে মসজিদে বাবার শেষ জানাজা করে উত্তরা 12 নম্বর সেক্টরে বাবাকে দাফন করব। আজও রাজধানীতে থেমে থেমে বৃষ্টি হয়েছে। ভোর থেকে শুরু হয় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি। উত্তর সিটির নির্বাচন উপলক্ষে রাজধানীতে ছুটি থাকায় ঘর থেকে মানুষ কিছুটা কম বের হয়। তবে যারা বের হয়েছেন তারাই দুর্ভোগে পড়েছেন। 4 দিনের টানা বৃষ্টিতে কিছুটা স্থবিরতা নেমে আসে রাজধানীবাসীর কর্মকাণ্ডে। নগরের বিভিন্ন রাস্তায় এরই মধ্যে জমেছে পানি। শহর জুড়ে উন্নয়নের কাজের জন্য অল্প বৃষ্টি তৈরি করেছে জলাবদ্ধতার। তবে আগামীকাল থেকে আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক হবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। জামালপুরের 2 চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে যুবলীগের এক কর্মী নিহত হয়েছেন। আহত হয়েছেন 5 জন। গতরাত 11টার দিকে উপজেলার চুকাইবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, চুকাইবাড়ি ইউনিয়ন পরিষদ চত্বরে অবস্থান করছিলেন দেওয়ানগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনের আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী আবুল কালাম আজাদের সমর্থকরা। তাদের অভিযোগ, এ সময় প্রতিপক্ষ স্বতন্ত্র প্রার্থী সোলাইমান হোসেনের কর্মী সমর্থকরা তাদের উপর হামলা চালায়। এতে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই যুবলীগ কর্মী আব্দুল খালেক নিহত হন বলে জানায় পুলিশ। আহত হন উভয় পক্ষের 5 জন। নির্যাতনের শিকার হয়ে সৌদি আরব থেকে দেশে ফিরেছেন আরও 90 নারী শ্রমিক। বুধবার রাতে 9:30টার দিকে সৌদি এয়ারলাইন্সের একটি নিয়মিত ফ্লাইটে তারা ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। সৌদি ফেরত নারী শ্রমিকদের অভিযোগ, চুক্তি অনুযায়ী তাদেরকে বেতন দেওয়া হতো না, করা হতো নানা ধরনের শারীরিক ও মানসিক নির্যাতন। এই কারণেই দেশে ফিরতে বাধ্য হয়েছেন তারা। সৌদি আরব থেকে বৃহস্পতিবার আরও নারী শ্রমিক দেশে ফিরবেন বলে জানা গেছে। এ নিয়ে চলতি বছর এ পর্যন্ত সৌদি থেকে 4 শতাধিক নারী শ্রমিক দেশে ফিরলেন। একই ফ্লাইটে দেশে ফিরেছেন বিভিন্ন অপরাধে জেলে থাকা পুরুষ শ্রমিকরাও। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। বৃষ্টি বিঘ্নিত সকালে ঢাকা উত্তর সিটির উপনির্বাচনে নিরুত্তাপ ভোট। ভোটার উপস্থিতি কম হওয়ার দায় নির্বাচন কমিশনের নয়, দাবি CACর। নতুন 36টি ওয়ার্ডেও চলছে ভোট গ্রহণ। চকবাজারে ভয়াবহ আগুনের 1 সপ্তাহের মাথায় পড়ল ভাসানটেক বস্তি। মধ্যরাতে মাত্র 2.5 ঘন্টায় নিঃস্ব হাজারো পরিবার। কেরানীগঞ্জের নির্মাণাধীন পাওয়ার প্ল্যান্টে আগুন। মাত্র 6 দিনের মাথায় বন্ধ হয়ে গেছে কর্ণফুলী নদীর অবৈধ স্থাপনা উচ্ছেদ। বর্ষা মৌসুমে জলাবদ্ধতার শঙ্কা, বাজেট স্বল্পতার দাবি জেলা প্রশাসনের। হঠাৎ বৃষ্টিতে ব্যাপক ক্ষতির মুখে আলু চাষিরা। বেশিরভাগ ক্ষেত পানির নিচে, উৎপাদন ব্যাহত হওয়ার আশঙ্কা। এবং চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি PIBর মহাপরিচালক শাহ আলমগীর। উত্তরায় দাফন। এই ছিল এখনকার মতো। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। আপনার মোবাইলে সময় সংবাদ দেখতে ও সব খবর পেতে ডাউনলোড করুন সময়। এছাড়া এই মাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে SMS করুন *BN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। আর সঙ্গে থাকুন সময়।